শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইতে। দেখছেন ফ্রেশ প্রিমিয়াম টি তারকা কথন। দর্শক, আমরা বেশ কিছুদিন ধরে আসলে আমাদের TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস নিয়ে কথা বলছি এবং এতদিন ধরে আপনারা অনেক গল্প শুনে ফেলেছেন, ইতিমধ্যে অনেক কিছু জেনে গিয়েছেন এবং আমরা সবাই মিলে অপেক্ষায় আছি যে কখন আসলে টেলিভিশনের পর্দায় এই বিশেষ অনুষ্ঠানটি আমরা দেখতে পাবো। আর বেশি দেরি নেই, আগামীকাল দুপুর 2টার সংবাদের পর আপনারা দেখতে পাবেন। আমরাও একই সাথে দেখব। আজকেও তাই আসলে সেই গল্পগুলোর স্মৃতিচারণ করব। বগুড়ার মমইনে যখন মিউজিক অ্যাওয়ার্ডস হচ্ছিল, সেখানে আমাদের গানের যে সম্রাজ্ঞী বা আমাদের বাংলা গানের ভুবন যে সমৃদ্ধ, সেই সমৃদ্ধ আসলে যারা করেছেন, যাদের হাত ধরে হয়েছে, সেই সমৃদ্ধশালী শিল্পীদের থেকে শুরু করে নতুন প্রজন্মকে যারা গড়ে দিচ্ছেন, সব শিল্পীরা উপস্থিত ছিলেন বিচারক মণ্ডলীরাও। আমরা আজও সেই গল্পের দিকে ফিরে যাব, একটু সেখানে ফিরে তাকাবো। আমাদের সাথে আজ আছেন একজন অতিথি, পরিচয় করাবো। আছেন নির্মাতা এবং গীতিকার সোহেল আরমান। স্বাগত জানাচ্ছি আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এবং সোহেল ভাই, আপনি সেখানে কিন্তু বিচারকের জায়গায় ছিলেন। আমরা মমইনের কথা যতবারই বলি, বগুড়া বেশি কিছুদিন হয়নি, তাও আমরা সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় যে আমরা নিজেরাই আসলে কি ভীষণ আনন্দ করেছি। সেই জায়গায় যারা গান গেয়েছেন বা বিচার করেছেন, বিচারকের জায়গায় থাকাটা নিশ্চয়ই একটু চ্যালেঞ্জিং ছিল যে কাকে রেখে কাকে আসলে সম্মানিত করব। তা তো অবশ্যই, কারণ এত কোয়ালিটি, বিশেষ করে চ্যানেল আইয়ের যে মিউজিক অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হয়, এখানে আমি রেগুলার বিচারকের দায়িত্ব পালন করেছি। মাঝে গ্যাপ ছিল, তো কখনো যখন ঢাকায় হতো যেতাম, কিন্তু এইভাবে ঢাকার বাইরে আমার এই প্রথম যাওয়া হলো এবং আমি খুব অবাক বিষয়ে দেখলাম সব কিছু, যে আসলে এমনি কি হয়, এমনি আমরা যখন বিচারকের কাজ করি, গান শুনি, ভিডিও দেখি, দেখে একটা কি বলবো, একটা ক্লান্ত সময় নিয়ে বাড়ি যাই। যে কিন্তু এখানে যখন সেরেমনিটা হলো, সম্ভবত TMSS বগুড়া মমইনে, তো আমি যখন দাওয়াত পেলাম যে সোহেল আর আপনি যাবেন আমাদের সাথে, তো আমি প্রথমে একটু ইতস্তত ছিলাম যে আমি আবার যাব, ঠিক আছে যাই। তারপরে আবার যখন ওখানে গেলাম, তখন আমি দেখলাম যে একটা ভিন্ন চিত্র। আসলে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডটা শুধু অ্যাওয়ার্ড সেরেমনি না, আমার কাছে মনে হয়। এটা তো অবশ্যই সেই প্রোগ্রামটা ঠিক আছে, কিন্তু একটা মিলন মেলা, একটা আত্মার মিলন। সব শিল্পীদের যে এত কাছে থেকে দেখা, এবং এত শিল্পী, এবং সেই আমরা ছোটবেলায় যাদেরকে আমরা কিংবদন্তি মনে করছি, যারা বেঁচে আছেন, রুনা লায়লা, সাবিনা আন্টি থেকে শুরু করে লিনু বিল্লা বা রফিকুল আলম, এবং কনা, কোনাল, ইমরান, যারাই স্বক্ষেত্রে অনেক বড় হয়েছে, একদম সেই আমাদের কিংবদন্তি গায়ক গায়িকা বিভিন্ন ধারার মানুষেরা আসলে মিলিত হচ্ছে। কাঙালিনী সুফিয়া ছিলেন সেখানে। তো আমি ওখানে গিয়ে দেখে অবাক হয়েছি যে সবার মধ্যে, যে কেন বললাম একটা আত্মার মিলন মেলা, কারণ কাঙালিনী সুফিয়া, রুনানটিকে দেখেই যে আবেগ আপ্লুত হলেন সবার সামনে, এত অডিয়েন্স, এত ওখানে দর্শক, সেখানে উনি গান গেয়ে দিলেন ওনাকে দুটা, ওনার আবেগ থেকে, এবং সেটা পরে ভাইরাল হলো। এবং ওনার কি অ্যাওয়ার্ড বা ওখানে কি হচ্ছে সেটা বড়, সেটা তো অবশ্যই বড়, কিন্তু তার সাথে যদি এটা যোগ করি যে দুটো শিল্পীর একটা মিলন মেলার যে ব্যবস্থা করে দেওয়া, বা সবাইকে একখানে এনে যে একটা আবেগপূর্ণ ভালোবাসার জায়গা তৈরি করাটাও হচ্ছে এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের একটা বেশ বড় একটা কৃতিত্ব। একদমই তাই। এবং গানের দুজন মানুষকে একসাথে পাওয়াই তো আমাদের জন্য আসলে বিশাল ব্যাপার। সেখানে এত মানুষকে আমরা একসাথে পেয়েছি। একদম, আমি তো কখনো ভাবিনি যে বগুড়ার মতো জায়গায় গিয়ে এত সুন্দর একটা অনুষ্ঠান হবে, এত সুন্দর সেট ডিজাইনিং থেকে শুরু করে, এবং অনুষ্ঠানের যে গতি ছিল, সেটার যে একদম অনুশীলন, সেটার যে পরিমাপ, একদম প্রিসাইসলি একটা প্রোগ্রাম হয়েছে, যেটা আমার কাছে মনে হচ্ছে একটা অনবদ্য একটা মনোমুগ্ধকর একটা অ্যাওয়ার্ড সেরেমনি, যেটা আমি একদম সত্যি কথা বলতে কি চ্যানেল আইকে ধন্যবাদ দিই। কারণ মিউজিক নিয়ে তো অ্যাওয়ার্ডের প্রোগ্রাম আর নাই বাংলাদেশে, একটি, যেখানে বাংলাদেশের সমস্ত কণ্ঠশিল্পীরা, মিউজিক নিয়ে যারা জড়িত, সবাই ছুটে আসে এবং যার ভালোবাসার টানেই ছুটে আসে। আমার কাছে এটাই মনে হয়েছে ওখানে গিয়ে।
একদমই তাই, এবং রিহার্সালটাও ভীষণ সুন্দর হয়েছিল। আমরা পুরো মেইন প্রোগ্রামটার মতো করে রিহার্সালটা করেছি। আপনি বগুড়ার মমইনে যেটি অনুষ্ঠিত হয়েছে আমাদের আসল সেই প্রোগ্রামটার কথা বলছিলেন, কিন্তু এর আগে তো অনেক মাস ধরে আসলে প্রস্তুতি, একদম। জুরি বোর্ডের কাজ চলছিল। একদম। সেই ব্যাপারগুলোকে আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? হ্যাঁ, কারণ একটা সুন্দর অনুষ্ঠান প্রেজেন্ট করা এত দর্শকদের সামনে, হাজার হাজার দর্শকদের সামনে, এবং সেটার নেপথ্যে যে অনুশীলন, প্র্যাকটিস, কোয়ালিটি, মান নিয়ন্ত্রণ এবং ভুল যাতে না হয়, মানে এগুলোর পেছনে যে চ্যানেল আয়ের এসে সবার যে একটা এক্সারসাইজ এবং সবার যে একদম কি বলবো, একদম নিয়ম করে একদম কোনো ভুল ছাড়া এটা প্রেজেন্ট করতে হবে, এই যে ভেতরের যে ভালো লাগা থেকে সমস্ত শিল্পীরা যারা বিশেষ করে নতুন তারকা যারা, তাদের যে এই চ্যানেল আয়ের মিউজিক অ্যাওয়ার্ডের প্রতি ভালোবাসা, এবং এটাও মানে উল্লেখযোগ্য, যেটা কেউ দেখে না, দর্শকরা কেউ দেখে না, যে এত সুন্দর অনুষ্ঠানের পেছনে কেন হলো এটা। এবং চ্যানেল আয়ের প্রত্যেকটা কর্মী এত নিরলসভাবে পরিশ্রম করে প্রত্যেকটি বছর একদম সূক্ষ্মভাবে, যাতে এটা মানে একদম এটার মান থেকে শুরু করে সব কিছুতে যেন কোনোতে ঘাটতি না থাকে। এবং স্বয়ং সাগর ভাই নিজে, শাইক ভাই নিজে, যে যারা একদম টপ লেভেল থেকে শুরু করে একদম যেখানে চা দিচ্ছে, তারা সবাই ভেরি মাচ ইনভলভড ইন দিস প্রোগ্রাম। একদমই তাই, এবং আপনি আসলে বলছিলেন যে চ্যানেল আইকে ধন্যবাদ জানাচ্ছিলেন, তবে আমরা ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে এবং সকল শিল্পীদেরকে, এছাড়াও যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদের স্পন্সর থেকে শুরু করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরা আমাদের শোটা নামাতে পেরেছি। এবং 20টি বছর ধরে টানা চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস হয়ে আসছে। একটি প্রোগ্রামকে 20 বছর টেনে নেওয়া তো আসলে সবার সাহায্য ছাড়া সম্ভব না। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন যে 20 বছর ধরে সফলভাবে অনুষ্ঠানটি এটা আমি একটুখানি বললাম যে মিউজিক নিয়ে যেরকম বাইরে তো বিদেশে ইউরোপে বা এমি অ্যাওয়ার্ডস আছে, যেটা গানের জন্য অনেক বড় একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান আমার কাছে যতটুকু মনে হয়, কিন্তু আমাদের দেশে চ্যানেল আই হচ্ছে মিউজিক অ্যাওয়ার্ডের জন্য একদম মানে প্রধান ভূমিকা পালন করছে। এবং আমি চ্যানেল আইকে সাধুবাদ জানাই যে আমরা যারা গান লিখি, আমরা যারা সুর করি, আমরা যারা গান গাই, আমরা যারা আমাদের যে মূল্যায়ন করতে পারছে চ্যানেল আই, এবং সেটা 20 বছর ধরে, তা এটার জন্য চ্যানেল আইয়ের কর্তৃপক্ষকে একদম হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং এটা যেন থেমে না যায়, এবং এটা যেন এভাবেই সুন্দরভাবে মানে কি বলবো চলতে থাকে, এবং চ্যানেলের হাত ধরে যেন নতুন শিল্পীদের জন্ম হয়, এবং চ্যানেলের হাত ধরে যেন সমস্ত গুণী শিল্পীদের সম্মান চলে আসে তার জীবনে, এটা আমি মানে দোয়া করি, মানে বলতে চাই আর কি। একদমই তাই, এবং আমরা কিন্তু আসলে সকলকে কানেক্ট করতে চাই, দেশে বিদেশে আমাদের যত দর্শক বা যত সুধী আছেন, এই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে আসলে অনুষ্ঠানটি করে। এবারে যেরকম বগুড়ায়, আগেও পদ্মা নদী, যমুনা নদীর পার বা লালবাগ কেল্লায় হয়েছে, বিভিন্ন জায়গায় আসলে আঞ্চলিকতার যে ব্যাপারটা, যে মিউজিক আসলে সবার, গান আসলে সবার, তেমনভাবে চ্যানেল আইও আসলে সবার। আপনি কেমন উপভোগ করেছেন, কেমন লাগলো পুরো ব্যাপার আপনার ব্যক্তিগতভাবে? আমি খুবই উপভোগ করেছি। আমি একটু মানে মানে কথা বলি কম, দেখি বেশি। তো আমি যখন ওখানে, আর আমার এত ভালো লাগছিল যে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাকে যারা ভালোবাসে তাদেরকে তো অনেক সময় বাসায় গিয়ে দেখা করা সম্ভব হয় না, বা বিভিন্ন অনুষ্ঠানে এক একজনকে এক এক জায়গায় আমরা খুঁজে পাই, কিন্তু এখানে সবাইকে একসাথে পাওয়া, এবং প্রতিদিন নাস্তার টেবিলে, এবং একসাথে দুপুরে খাওয়া, এবং রাতে একসাথে খেয়ে আড্ডা দেওয়া, এবং সেই সাথে মাঠের মধ্যে স্টেজ হচ্ছে, মানে একটা হুলস্থুল আনন্দের ব্যাপার, মানে এটাকে বলবো হুলস্থুল আনন্দের ব্যাপার, যে পরিচিত মানুষদের কাছে পাওয়া এবং তাদের সাথে এই টানা 2-3 দিন গল্প করা, তাদের কাছে যাওয়া, এটা আমার জন্য খুবই পরম পাওয়া, এবং আমি সৌভাগ্যবান। এবং যখন জাজ করছিলেন তখন কি আসলে আপনি স্যাটিসফাইড তো জাজমেন্ট নিয়ে, নাকি মনে হচ্ছে যে সবাইকে আসলে পুরস্কার দিয়ে দিই? এবার আমার বিচারকের জায়গায় আমাকে অনেক যুদ্ধ করতে হয়েছে, এবং গিয়াসুদ্দিন সেলিমও ছিল। তো এবার কিন্তু আমরা খুব ভালো ভালো ভিডিও পেয়েছিলাম, মানে প্রথম 10টার মধ্যে আমরা, তখন আমাদের নিজেদের মধ্যে কিন্তু খুব হাড্ডাহাড্ডি, মানে যারা প্রতিযোগী তাদের থেকে বেশি মানে হাড্ডাহাড্ডি ঝগড়া হচ্ছিল আমার বিচারকদের মধ্যে। আমরা বলছিলাম না এটার ফটোগ্রাফি ভালো, সেলিম বলছে এটার স্টোরি ভালো, আরেকজন বিচারক ছিলেন উনি বলছেন না এটার ওভারঅল ভালো। এই যে যারা
প্রতিযোগী তারা যে তাদের ভিডিওগুলো এখানে মানে দিচ্ছেন আশা ভরে, এবং আমি মনে করব আরও আসবে, কারণ কম্পিটিশন না থাকলে তো আর মানে কি বলবো, কিন্তু সেইটা দিন দিন বাড়ছে এবং বিচারকদেরকে একটু কোণঠাসা করে ফেলতেছে, মানে যে প্রত্যেকটা মানে কাছাকাছি, মানে খুবই ভালো মানের কাজ। আমি একটি মজার প্রশ্ন করতে চাই, আপনি গিয়াসউদ্দিন সেলিমের কথা বললেন, বিচারক হিসেবে তো অনেক জায়গায় বসেন, তখন এই যে একজনের এটা পছন্দ হচ্ছে আরেকজনের ওটা পছন্দ হচ্ছে, ওই যুদ্ধের সমাপ্তিটা কিভাবে ঘটে? তখন কি বন্ধুত্ব হয় নাকি একটু মারামারি লেগে যায় আসলে? না না, এবার তো খুব মানে মজা হয়েছে যে গিয়াসউদ্দিন সেলিম নিজেই একটা চার্ট করছিল নাম্বারের, মানে আমিও করছিলাম যে পরে গিয়াসউদ্দিন সেলিম বলছে যে না আমার চার্টে এ ফার্স্ট হবে, তা বলছি না আমার চার্টে তো এ ফার্স্ট হয়েছে, তখন বলছে যে না এটা সোহেল আপনি একটু ভাবেন, এটা এই ব্যাপার, এখানে একটু 2 নম্বর একটু 1 নম্বর বেশি দিলে কি হয়। আমি আবার সেলিম বলছি ওকে একটু 1 নম্বর বেশি, এই যে একটা 2 বিচারকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং। পরে আমরা 3 জন বিচারক ছিলাম, তো 3 জনের নিজেদের মধ্যে ভোটাভুটি শুরু হয়ে গেল যে না ঠিক আছে তাহলে আমরা একটু ভাগ করি, যে ফটোগ্রাফিতে আবার মানে ভালোর থেকে ভালো বিচার করার যে দায়িত্বটা আমরা মানে কিছু সময় মনে হচ্ছিল যে একটি ছাত্র 1 নম্বরের জন্য প্রথম হবে না, মানে এরকম মনে হচ্ছিল, কি করে তাকে 1 নম্বর দেওয়া যায়। আবার এই যে একটা ভালো লাগা, আমার ভালো লাগাটাকেও গিয়াসউদ্দিন সেলিম যখন মূল্যায়ন করছিলেন, আবার গিয়াসউদ্দিন সেলিমের ভালো লাগাটাও যখন আমি মূল্যায়ন করছিলাম, তখনই একটা সিদ্ধান্তে খুব আমরা আসতে কঠিনভাবে পেরেছি। আসলে সম্পন্ন হয়েছে। বিভিন্ন জায়গায় আসলে বিচারক হিসেবে বসাটাকে আপনি কিভাবে দেখেন? চ্যালেঞ্জিং মনে হয়, মানে একটা ভার ফিল করেন নাকি সহজ মনে হয়? প্রথমেই সম্মানের মনে করি যে আমি যে দায়িত্বটা পেয়েছি, যে এই দায়িত্বটার মধ্যে একটা ভালো বিচারের একটা মান দিতে হবে। তো তখন আমার জীবনের যত এক্সপেরিয়েন্স আছে, আমি বাংলাদেশের ফার্স্ট মিউজিক ভিডিও করেছি, আমি বাংলাদেশের ফার্স্ট সমস্ত শুধু ব্যান্ডের নয় সলো আর্টিস্টদের মিউজিক ভিডিও করেছি। তো আমার যত অভিজ্ঞতা, আমার যত ভালো লাগা বা আমি যা করতে পারিনি সেটা যদি কারো ভিডিওতে দেখি আমি সহজেই আপ্লুত হয়ে যাই এবং নিজেকে খুবই সম্মানের ভাগ্যবান মনে করি যে আমি যখন প্রথম মিউজিক ভিডিও করেছিলাম 1994-এ, এর আগে কেউ মিউজিক ভিডিও করেনি বিটিভির বাইরে। বিটিভিতে হতো মিউজিক ভিডিও প্যাটার্নে হতো না, কিন্তু হতো একটু সেট বাদ দিয়ে বাইরে শ্যুট করা হতো, ওটাকে ইএফপি বা আউটডোর শ্যুট বলা হতো। তো আমি তখন নিজেই অনেক ছোট, মানে কেবল এসএসসি পাস করে কলেজে উঠেছি, তো তখন দেখলাম যে একটা মিউজিক ভিডিও করি। তো সেই মিউজিক ভিডিও কনসেপশনটা এসেছে মাইকেল জ্যাকসন যখন বিট ইট বা বিলি জিন গেয়ে দুনিয়া কাঁপাচ্ছে, তখন চিন্তা করছি যে আমরা কেন পারবো না। তো সেই চিন্তার থেকে যখন আমরা প্রথম মিউজিক, মানে আমি বা আমার বন্ধুরা যারা প্রথম মিউজিক ভিডিও বানালাম 94-এ, তারপরে সেই মিউজিক ভিডিও যে বিটিভিতে প্রথম পুরস্কার পাবে সেটা তো আর আমরা এক্সপেক্ট করি নাই। তো সেই ভালো লাগার থেকে আজ পর্যন্ত প্রচুর মিউজিক ভিডিও করেছি এবং সেই এক্সপেরিয়েন্সটা আমি ঢেলে দিই যখন আমি মানে বিচারে বসি। আমি বুঝতে পারি যে এটা কেন করতে পারে নাই, মানে কোনো যদি দেখি দুর্বলতা আছে যে কেন পারে নাই বা কি আরও ভালো করতে পারতো বা ও ছুঁয়ে গেছে, তখন নিজের কথাই মনে হয়, নিজের সাথে নিজের যুদ্ধই মনে হয়। আমরাও একটু আপনার জীবন থেকে ঘুরে আসি, যদি পেছন দিকে তাকাতে চাই, সেই জায়গা থেকে শুরু করে এখন বিচারকের জায়গায় বসা, এই পুরো জার্নিটা আসলে কেমন লাগে বা কিভাবে অনুভব করেন নিজের জীবনটা? আসলে জীবন তো সময়ের মতো, সময়ও চলছে জীবনও চলছে। তো এই এই চলন্ত জীবনটাকে বিভিন্ন ঘাত প্রতিঘাত স্ট্রাগল পেরিয়ে যখন একটা মানুষ একটা ম্যাচিউর জায়গায় যায়, তো সেই জায়গার থেকে পেছনে দেখতে ভালোই লাগে যে আমি এই কষ্টটা করেছিলাম, এখানে কষ্টটা করতে পারিনি, এই কাজটা পাইনি, এই কাজটা পেয়েছিলাম, এই কাজটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, এই কাজটা করার সময় অনেক ঝড় এসেছিল, আমি কাজটা শেষ করতে পারিনি। জীবনের পূর্ণতা এবং অপূর্ণতার যে কিছু ছবি ভেসে আসে, সেই জায়গাগুলোতে মনে হয় যে এখনও বোধহয় আমার মনে হয় অ্যাজ এ ডিরেক্টর বা অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর, অ্যাজ এ লিরিসিস্ট, অ্যাজ এ অ্যাক্টর অর নাট্যকার হিসেবে আমার এখনও মনে হয় আমার ভেতরে অপূর্ণতাই বেশি স্টিল।
আই এম চেজিং, আমি সেটাকে এখনও চেজ করছি যে এর থেকে আরও ভালো হবে, এর থেকে আরও ভালো কিছু কাজ করবো। কখনো কোনো কাজ শেষ করে পাগলের মতো কাজ শেষ করেছি, কিন্তু দেখে মনে হয়েছে যে এর থেকে আরেকটু ভালো হতে পারতো। আমার পূর্ণতা আসে নাই কোনো কাজে, যে আমি বলতে পারবো না যে আমি সোহেল আরমান আমার এই কাজটা সম্পূর্ণ আমার স্যাটিসফাইড না আমি। তবে আমি যে কাজগুলো করতে পারছি, আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে, আমি আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি জানাই যে আমি মানে তৃপ্ত। আমার এই জীবন, এই মিডিয়া জীবন, এই এই মিডিয়ার মানুষদের ভালোবাসায় আমি বড় হয়েছি, সবার আদরে বড় হয়েছি, আমার বাবার কারণে সবার আদর পেয়েছি। মানে আমাকে নিজেকে মনে হয় যে আমি সন্তুষ্ট। এই সন্তুষ্টিটাই আমাকে এখন ভালো রাখে। এবং শিল্পীদের মধ্যে মনে হয় ব্যাপারটা খুব কমন, যে আমি কোনো একটি কাজ করছি মনে হয় যে আরও ভালো করতে পারতাম। এবং আপনি শুরুর থেকে যখন কথা বলছিলেন তখন আপনাকে একজন গানের মানুষই আসলে মনে হচ্ছিল, কিন্তু আপনার তো আরও অনেক পরিচয়, নানান জায়গায় শিল্পের আপনার বিচরণ আছে। আপনার কাছে কোন পরিচয়টি দিতে সবচেয়ে ভালো লাগে বা কি করতে বেশি ভালো লাগে? মাপা যায় কি? এটা একটা মারাত্মক প্রশ্ন। আমাকে দেখে রাস্তাঘাটে এখনো অনেকেই বলে, অনেকে মানে বলবেই, প্রতিদিন আরে ভাই আপনি অভিনয় করেন না, আপনার তো দেখি না। এই প্রশ্নটার মুখোমুখি হতে হয় আমাকে প্রতিদিনই। কারণ আমি যখন প্রথম মানে আমাকে চিনেছে একজন অভিনেতা হিসাবে, যখন আগুন নামে একটা চরিত্র করেছিলাম জন্মভূমি নাটকে, সেই 95-এর দিকে, তো তখন সবাই মানে এত জনপ্রিয়তা পেয়েছিলাম যে এখনও ওটা কেউ ভুলতে পারেনি। এই রাস্তাঘাটে বলে আরে ভাই আগুন না আপনি, আপনি অভিনয় ছেড়ে দিচ্ছেন, এই প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি প্রান্তিকের শ্রেষ্ঠ নাটক হয়েছিল বিটিভিতে, আমার সবুজের হলুদ ব্যাধি এই নাটকটি, আমি প্রথম নাট্যকার হয়েছিলাম। তো যারা আবার নাটক নিয়ে ভাবছেন বা আমাকে চেনেন মিডিয়ার ভিতরে, সোহেল তোমার এত নাটক কম কেন, তুমি এত কম কাজ করছো কেন, অভিনয় গেল, নাটক গেল, ডিরেকশন, তুমি একটা ছবি করে বসে থাকলা, এই তো প্রেম, সেই শাকিব খান আর বিন্দুকে নিয়ে, তারপরে কোথায় তোমার ছবি, তোমার এত সুন্দর সুন্দর। আবার কেউ কেউ জিজ্ঞেস করছেন আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই, তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, বেশ বেশ বেশ, ক্রিকেট থিম, সাবাস বাংলাদেশ, তারপরে হৃদয় আমার বাংলাদেশ, স্বপ্ন ও মাতি ওর বাংলাদেশ। তো এই গানগুলো তুমি লিখেছো, তো আর কোথায় গান? হ্যাঁ বুঝলাম তা সবারই আমার প্রতি একটা চাহিদা আছে, এটা আমাকে খুব আনন্দ দেয়, খুবই আনন্দ দেয় যে যখন যার সাথে বসি মনে সেই কাজটাই করি। তবে আপনার কি কখনো মনে হয় যে একটা জায়গায় স্থির হওয়া উচিত ছিল এবং সেই রেঞ্জ ধরে অনেক কিছু বানানো উচিত ছিল? আমার মন তো স্বাধীন। আচ্ছা, আমার মনকে তো আমি স্থির কেন করব? আমার মন কখনো জ্যোৎস্না রাত হলে মনে হয় আমি গান লিখি, আবার কখনো মনে হয় যে মানুষের টানাপোড়েন দেখলে মনে হয় নাটক লিখি। সামাজিক এই কষ্টের মধ্যে একটা মানুষ কিভাবে প্রতিদিন অফিসে যাচ্ছে, আসছে, এই বাসে ঘুমিয়ে পড়ছে, এর জীবন নিয়ে একটা নাটক লিখি। আবার যখন দেখি যে না, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সবাই যাচ্ছে, সবাই বিভিন্ন রকম নানান রকম সাবজেক্ট নিয়ে যাচ্ছে এবং মানে মন জুড়িয়ে যাচ্ছে, তখন মনে হয় না আবার একটা ফিল্ম করি। তো সুতরাং আমার মন হচ্ছে স্বাধীন, মনকে কোনো একটা ঘরে ঠেলে দেওয়া যায় না, এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে আমি একটা মানে শিল্পী, শিল্প নির্মাণই হচ্ছে আমার কাজ। এখন শিল্পটা কি ধরনের, আমি আর এখানে একটা কথা আছে, আমি ছোটোবেলায় যে যে কাজগুলো দুষ্টামি করে শিখেছিলাম, যেরকম আমার বন্ধু আঁকতে পারে, আমি যে না ওর মতো আমাকে আঁকতে হবে। আমার এক বন্ধু ক্যারাটে শেখে, আমাকে ওই ক্যারাটে শিখতে হবে। আরেক বন্ধু ভালো গাইতে পারে, না আমার একটু গান গাইতে হবে। আরেক বন্ধু লিখতে পারে। তো সব কিছুই একটা জানার প্রবল আগ্রহ ছিল ছোটোবেলার থেকে, যে আমাকে এটা হতে হবে। একদম সিনেমায় আমরা যেরকম দেখি অভিনেতা বা অভিনেত্রী কিন্তু একই সাথে অনেক কিছু করে, এরকম আমরা বাস্তবে আসলে দেখতে পেলাম। তবে আপনি তরুণ প্রজন্মের জন্য আসলে কি উপদেশ দিতে চান? এখন তো আসলে পৃথিবীটা এত ফাস্ট হয়ে গিয়েছে, চাইলেও অনেক কিছু একসাথে করা সম্ভব না। এখন মানুষ আসলে কিভাবে যেটা হতে চায় বা তার স্বপ্নের দিকে কিভাবে হাঁটা উচিত, একই সাথে কি অনেকগুলো কাজ করা এখন এসে যৌক্তিক? আচ্ছা, একসাথে সব কাজ করা যৌক্তিক না। আমার কথাটা হচ্ছে যে বিদেশে বাচ্চাদেরকে কিভাবে দেখে একদম নার্সারি থেকে, যে যার যেটার প্রতি প্রবণতা তাকে সেই দিকেই হেল্প করা হয়। যে কেউ গিটার বাজাচ্ছে, সে ওটা খুব ভালো বাজাতে পারছে, সে হয়তো ছবি আঁকতে পারছে না। আবার কোনো কোনো বাচ্চা আছে 2-3টাই পারছে। যার যেখানে ইচ্ছে
ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া। এবং আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো শিল্পী হওয়ার পেছনে প্রথম শর্ত হচ্ছে যে নিজে শৈল্পিক মনটা আছে কিনা, নিজের শিল্পীর মনটা আছে কিনা এটা যাচাই করা, এবং নিজেকে নিজে অ্যাসেসমেন্ট করাটা হচ্ছে সবচেয়ে বড় মানে বুদ্ধিমানের কাজ, যে আমি কি পারবো এবং সেই পারাটা সম্পূর্ণ কিনা, ফিনিশড ওয়ার্ক হবে কিনা, সেটা আধা খেচড়া হবে কিনা, বা সেটা অর্ধেক রেখেই আমি অন্য কাজে চলে যাব কিনা। ফিনিশড ওয়ার্কটা হচ্ছে সম্পূর্ণ করাটাই হচ্ছে একটা শিল্পীর কাজ। সম্পূর্ণ হলেই সেটা অ্যাসেসমেন্টে আসবে, সেটা মূল্যায়নের মধ্যে আসবে। অর্ধেক 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 অর্ধেক, এখানে একটু ওখানে একটু, এটা তো পুরা শৈল্পিক বহিঃপ্রকাশ না। শৈল্পিক বহিঃপ্রকাশ হচ্ছে যখন যেটা করছি সেটা সম্পূর্ণ করা, যত কষ্টই হোক, যত কষ্টই হোক। একদম তাই। সেই জন্য আসলে আগে নিজেকে জানতে হবে, নিজেকে বুঝতে হবে আমি কি চাই, কি করতে চাই। আমরা মিউজিক অ্যাওয়ার্ড নিয়ে কথা বলছিলাম, অনেক গল্প করেছি। কালকে তো আমরা টেলিভিশনের পর্দায় দেখতেই পাবো, আমরা প্রোমোটি দেখে আসতে চাই দর্শকদের সাথে নিয়ে। প্রিয় দর্শক, চলুন দেখি। বিচারকদেরকে একটু কোণঠাসা করে ফেলতেছে, মানে যে প্রত্যেকটা মানে কাছাকাছি, মানে খুবই ভালো মানের কাজ। আমি একটি মজার প্রশ্ন করতে চাই, আপনি গিয়ে হয় নাকি একটু এবার তো খুব মানে মজা হয়েছে যে আমার প্রোমোটি দেখলাম এবং বারবারই আসলে বলছি যে দেখার জন্য খুব এক্সাইটেড, কারণ চোখের সামনে যেটি আমরা দেখতে পেয়েছি সেটি আসলে পর্দায় কিভাবে পলিশড হয়ে আসছে বা আরও ছোট হয়ে যাবে নিশ্চয়ই। কিন্তু এই যে এত এত শিল্পীকে একই সাথে দেখার, দর্শকরা নিশ্চয়ই অনেক উপভোগ করবেন। আপনারও নিশ্চয়ই এরকম ইচ্ছা আছে যে কালকে ফ্যামিলি নিয়ে দেখবো, বসবো টিভির সামনে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ আমি ওখানে তো আমি দেখেছি, কিন্তু আমার ফ্যামিলি তো দেখেনি। একদম সবাইকে বলে রেখেছি এবং সবাই দেখবে, এবং এটার প্রতি একটা আকর্ষণ তো আছেই। মানে মিউজিক বা চ্যানেলে মিউজিক অ্যাওয়ার্ড কেমন হচ্ছে, কীরকম হচ্ছে, একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। তো এটাকে শুধু জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান বললেই হবে না, এটার ভিতরে একটা শিল্প মান আছে অনুষ্ঠানটার ভেতরে, একটা শিল্পীদের সম্মান জড়িয়ে আছে, ভালোবাসা জড়িয়ে আছে, প্রত্যেকটা চ্যানেলের প্রত্যেকটা কর্মীর নিরলস পরিশ্রম জড়িয়ে আছে। তো সুতরাং এই ধরনের অনুষ্ঠানগুলো আসলেই আরও হওয়া উচিত চ্যানেলের মতো। আমি জানি না যে এটা নিয়ে সবাই ভাবে কি না, কিন্তু আমার কাছে মনে হয় যে মিউজিক নিয়ে চ্যানেলের যে অনবদ্য একটা উপস্থিতি বাংলাদেশে, এটা কালজয়ী হোক। অনেক অনেক ধন্যবাদ, আমাদেরও সেটি প্রত্যাশা। এখন যদি আসলে এখনকার যে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি সেটিকে মূল্যায়ন করতে চান বা নতুন নতুন শিল্পীরা আসছে, আপনি নিজের জায়গা থেকে সেটাকে কিভাবে দেখেন? মূল্যায়ন একটাই, যে মানুষের কথা, মানুষের দুঃখ কষ্ট সুখ আনন্দের কথা যে যত সহজ করে তার শৈল্পিক বোধে তুলে ধরতে পারবে, সেই ভালো সৃষ্টিশীল মানুষ হতে পারবে। কারণ আমাদের দেশের যে ব্যাপারটা, সেটাকে আমি খুব মানে অগ্রাধিকার দিই, এই ইন আ সেন্স যে সংস্কৃতি যেন থাকে আমাদের। যে সোজা কথা, বাংলাদেশের মানুষের তো একটা পরিচয় হয়েছে পৃথিবীতে, না? তো বাংলাদেশের মানুষরা কেমন, এরা কেমন গান গায়, এরা কেমনভাবে হাঁটে, কেমনভাবে গল্প করে, কেমনভাবে মানুষ মানুষকে ভালোবাসে, ভালো দিকটা এখনও এক্সপ্লোর হয়নি, খারাপ দিকটা হচ্ছে। ভালো দিকটা খুঁটে খুঁটে সারা বাংলাদেশ থেকে বের করে নিয়ে আসতে হবে। আমাদের বাংলাদেশে প্রচুর ভালো মানুষ আছে, প্রচুর মানে ইনোভেটিভ মানুষ আছে, সৃষ্টিশীল মানুষ আছে, যারা ওই হয়তো কোনো গ্রামের কোনায় পড়ে আছে, হয়তো কেউ শহরের ভিড়ের মাঝে হারিয়ে গেছে, হয়তো সে তার হতাশা আছে, হয়তো তার এগুলো প্রকাশ করার কোনো মানে মাধ্যম নেই। তো চ্যানেল আই এদেরকেই প্রমোট করার চেষ্টা করে বলে আমার মনে হয়। তো এটা আরও হোক, আরও বাড়ুক, যে বাংলাদেশের শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে এ দেশের মানুষের কথা বলতে হবে, এবং এ দেশের কোন মানুষের কথা বলতে হবে? যারা ভালো, যারা সুন্দরকে সুন্দর দেখে, যারা আকাশকে আকাশ দেখে, মেঘকে মেঘ দেখে, বৃষ্টিকে বৃষ্টি দেখে, মাটিকে মাটি দেখে, সবুজকে সবুজ দেখে। এরা সহজ সরল মানুষ, এরা যা দেখে তাই বিশ্বাস করে। বিশ্বাসের জায়গায় যদি কোনো আর্টিফিশিয়াল অপসংস্কৃতি
চলে আসে, তাহলে সে আর তার নিজের দেশকে চিনবে না। খুব সহজ কথা, কিন্তু যখন আমার বিদেশের সংস্কৃতি ভাল লাগবে তখন তো সে স্বাভাবিকভাবেই নিজের দেশকে ভাল লাগবে না। একদমই তাই, এবং শিল্পের কাজই তো আসলে তাই, যার কণ্ঠটা সব জায়গায় পৌঁছতে পারছে না তার কণ্ঠ হয়ে ওঠা। সোহেল আরমান এখন কি কি কাজ করছে? সোহেল আরমান একটা দীর্ঘ ধারাবাহিক নাটক করছে বাংলাদেশ টেলিভিশনে, জলজোছনা নামে। ওটা শেষের দিকে, হয়তো আর এক সপ্তাহ, মানে নেক্সট সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে। তো এটা আমার জন্য একটা দীর্ঘ সময়ের একটা কাজ ছিল, 52 পর্বের কাজ। তো এটা শেষ হলে আমার কিছু গান নিয়ে চিন্তা ভাবনা আছে, নতুন গান লিখছি। আমার নতুন চলচ্চিত্র নির্মাণ নিয়ে একটা ভাবনা আছে। মানে ওই যে বললাম না, আমি স্বাধীন, আমার আমার যেটা করতে ভালো লাগবে আমি সেটাই করব। সেই সব কিছুই তো আমাদের সামনেই আসবে আসলে। এই যে আপনি 94 এর কথা বলছিলেন, তখন তো আসলে এত টেকনোলজি এত ফাস্ট ছিল না, তখন আপনারা অন্যভাবে বড় হয়েছেন, আস্তে আস্তে সব কিছুর সাথে অ্যাডপ্ট করা। এখন সোহেল আরমান কি একটু ওল্ড স্কুল, নাকি টেকনোলজির সাথে ফ্রেন্ডলি একটা সম্পর্ক তৈরি হয়েছে? আমি মনে করি সৃষ্টিশীল মানুষরা হচ্ছে ধীমান, মানে ফোর্থ ডাইমেনশনাল, যার 4টি হাত পা আছে, যে সময়ের সাথে চলতে পারে। তো এই গতিটা, কারণ আমার মাথায় তো আরও অনেক সৃষ্টি আছে। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, উনি যখন আমেরিকায় চিকিৎসায় ছিলেন, যে আমার মাথায় অনেক গল্প আছে, আমি সেই সব গল্পের মধ্যে চিন্তা করছি যে কোন গল্পগুলো আমার জীবদ্দশায় লিখে যেতে পারবো। তো সৃষ্টিশীল মানুষের কোনো বয়স হয় না অ্যাকচুয়ালি, বা ট্রেন্ড হয় না, বা সৃষ্টিশীল মানুষরা সবসময়, এরা তো মানুষের কথাই বলে। তো সে যখন মানুষকে স্কেচ করতে পারে যে এই মানুষটি জেনজি, এই ছেলেটি বা এই বাচ্চাটি নতুন জেনারেশন, এই আমাদের মতো হয়তো গুড় খেতে ভালোবাসে না, হয়তো হয়তো বা বিদেশি চকলেট খেতে ভালোবাসে, কিন্তু সবই তো মানুষ। তো সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছেলেবেলার কথা মনে হলো, যে শেষে বলেছিল যে হাওয়াই মিঠাই পকেটে যখন রাখতো লুকিয়ে, তখন পকেটটা চিটচিটে হয়ে যেত, মানে আঠায়। তো এখনকার আমি জানি না যে ভবিষ্যতে বাচ্চাদের এরকম হবে কি না, যদি নাও হয় তো সেটা মনে করার দরকার নাই। তো সুতরাং যে যার যুগে সে অনন্য। একদমই তাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ভীষণ সুন্দর আড্ডা হলো। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগামীকাল TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড দেখবার জন্য। আপনারা দুপুরবেলা চোখ রাখবেন চ্যানেল আইতে। আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো তারকা কথনের আয়োজন থেকে বিদায় নিচ্ছি।